বাংলাদেশে এতগুলো সংগঠন থাকে, আপনি ছাত্রী সংস্থাকে কেন বেছে নিলেন? আসলে ছাত্রী সংস্থাকে তো আমি একদিনে বেছে নিইনি। আমার কাছে বেশ কয়েকবার ছাত্রী সংস্থার দাওয়াত এসেছিল। তো তাদের অ্যাপ্রোচের সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। তাদের কথা বলা, প্রাইভেসি মেইনটেইন করে একজন মানুষের প্রাইভেসি মেইনটেইন করে তাকে অ্যাপ্রোচ করার যে ব্যাপারটা, এটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। খুব নমনীয় ভাষায় তারা কথা বলে। আর তারা আসলে ভেতর থেকেই নমনীয়। এটা এমন না যে এখানে ফেকনেস এর ব্যাপারটা আছে। এরপর যখন হচ্ছে আমি আস্তে আস্তে সংগঠনের সাথে যুক্ত হলাম, তারা আমাকে অ্যাপ্রোচ করলো। অ্যাপ্রোচ করার পর আমি যখন যুক্ত হলাম, তাদের সাংগঠনিক যে বিধিমালাগুলো আমার খুবই ভালো লেগেছে। একজন মুসলিম নারী হিসেবে আমার মনে হয়েছে এমন একটা জীবন ব্যবস্থা সব নারীরাই চায়, যেখানে দিনের আপনার শুরু থেকে ফজর থেকে এসা পর্যন্ত কিংবা ঘুমানোর আগ পর্যন্ত আপনি আপনি একটা মেইনটেইনড লাইফ লিড করতে পারছেন। যেখানে তারা হচ্ছে খুব সুন্দর একটা দৈনন্দিন রিপোর্ট মেনটেন করে, আপনার নামাজ পড়ার হিসেব, কোরআন পড়ার হিসেব, আপনি সাহিত্য কতটুকু পড়েছেন, পড়ালেখা কতটুকু করেছেন, নিজের আত্মসমালোচনা হয়েছে কিনা, নিজের দ্বারা কোনো খারাপ কাজ হয়েছে কিনা, তারপর খারাপ কাজ হলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তারপর হচ্ছে একজন বোনকে কোরআন হাদিসের সাথে খুব ভালোভাবে পরিচিত করা। এই ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আরেকটা ব্যাপার ভালো লেগেছে, তারা হচ্ছে যে শুধুমাত্র ধর্মীয় ব্যাপারে খুব বেশি ইন্টারেক্টেড এমন না, তারা হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে, জাতীয় রাজনৈতিক প্রত্যেকটা ব্যাপারে অনেক কনসিয়াস। তো এই ক্ষেত্রে এসব বিষয়ে আমার খুবই ভালো লেগেছে, সেজন্যই আসলে ছাত্রী সংস্থাকে বেছে নেয়। এই ছাত্রী সংস্থা পছন্দ করার আগে কি কোনো দলকে পছন্দ করতেন? না, সেভাবে হয়নি। কারণ হচ্ছে আমার ফ্যামিলি অনেকটা বলা যায় যে ইসলাম মেইনটেইন বা প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলি বলা যায়। তো আমি ছোটকাল থেকেই বাবা মাকে কখনো নামাজ কাজা করতে দেখিনি, কাউকে গালি দিতে দেখিনি। তো সেভাবে যখন ছোট ছিলাম সেভাবে কোনো দলকে সেভাবে লালন করা করা হতো না। তো এরপর যখন আস্তে আস্তে বেড়ে উঠলাম, বাবা মায়ের প্রশিক্ষিত যে শিক্ষা সেটাই লালন করলাম। এরপর আস্তে আস্তে ছাত্রী সংস্থার দাওয়াত এসেছে, আমার ইন্টারমিডিয়েট লাইফে এসেছে। তখন সেভাবে যোগদান করা হয়নি, আস্তে আস্তে হয়েছে এই। আসলে আমি যদি খুব সাধারণ একটা কথা দিয়ে বলি, সেটা হচ্ছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি কাদের সাথে চলাফেরা করছেন এটা খুব বড় একটা ইস্যু। আপনার চারপাশে যখন আপনার ফ্রেন্ড ধরুন স্মোক করবে, আপনি একদিন না করলে, ২ দিন না করলে দেখা যায় একসময় জড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই প্রকট থাকে। তো এসব বিষয় থেকে ছাত্রী সংস্থার বোনেরা তাদের নৈতিকতার জায়গাটা খুব ভালোভাবে মেনটেন করে। আপনি দেখবেন যে আপনি যদি পবিত্র কোনো কিছুর সাথে থাকেন, আপনি গায়ে একটা সাদা জামা পরে পরে যখন থাকবেন, তখন আপনার সবসময় ভয় থাকবে এটাতে যেন কোনো কাদা না লাগে, কোনো ময়লা না লাগে। তো হচ্ছে এখানে আমরা সবসময় লালন করি ইসলামকে, কোরআনকে, হাদিসকে। তো আমরা অবশ্যই চাইবো আমাদের সাথে এমন কিছু না হোক যেটা ইসলাম আহ বিধ্বংসী বা হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক। তো সব সময়, আর যেহেতু কোরআনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সুন্দর, হাদিস যেগুলো রয়েছে সেগুলো খুবই সুন্দর, আমাদের জীবনকে পবিত্রতার দিকে নিয়ে যায়। তো আমরা যেহেতু সেগুলোই লালন করি, আমরা সব সময় চাই এমন কোনো কিছু আমি না করি যেটা হচ্ছে আমাকে ইসলাম বিমুখ করে দিবে, কিংবা আমি যে আসলে ইসলাম লালন করি এই ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ করবে। তো সেজন্যই আমার মনে হয় যে যারা হচ্ছে ছাত্রী সংস্থা করে তারা সচেতনতার জায়গা থেকে এসব ব্যাপারগুলো খুব ভালোভাবে এড়িয়ে চলার চেষ্টা করে এবং নিজেদেরকে অশ্লীলতা থেকে দূরে রাখে। এই যে একটা ব্যক্তি যখন ফজর থেকে শুরু করে তার দৈনন্দিন কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, কোরআন পড়া, নামাজ পড়া, এরপর পড়ালেখা করা, এই যে একটা দীর্ঘ রুটিন মেনটেন করা, এরপর আসলে বাজে কোনো কিছুর বা অশ্লীল কোনো কিছু মাথায় আসার ওই সুযোগটা থাকে না। তো সেজন্য আমার মনে হয় যে ছাত্র সংস্থা আসলে এইসব ব্যাপারগুলো থেকে দূরে থাকে। এখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রেখে কেন শিবিরকে দিবে, অন্য কোনো দল রেখে কেন শিবিরকে দিবে? আমার মনে হয়েছে যে এখানে ব্যাপারটাকে একটু মিনিমাইজ করা হয়েছে। এখানে প্রত্যেকটা দলই হচ্ছে সমানভাবে গুরুত্বপূর্ণ। শিবির, ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কাউকে মিনিমাইজ করার সুযোগ নেই। প্রত্যেকটা দলই খুব ভালোভাবে এখানে হোল্ড করছে স্টুডেন্টরা। তবে আমি যদি পার্সোনালি বলি, আমার কেন শিবিরকে বেছে নেন, কিংবা স্টুডেন্টরা কেন শিবিরকে বেছে নেবে, প্রথমত আমি আমার কথাটা বলি, তাহলে আমার মনে হয় যে তাদের কথাটাও এখানে উঠে আসবে। আসলে আমি তো একজন স্টুডেন্ট, নারী শিক্ষার্থী, আমি তার শিবিরের কেউ না, কিন্তু শিবিরের যে আদর্শটা সেটা আমি অনেকটা লালন করি। আর আমার মনে হয়েছে যে শিবিরের আদর্শের সাথে আমার সাথে আদর্শটা অনেকটাই যায়।
আমি ভার্সিটিতে আসার পর তাদের বেশ কিছু কার্যক্রম দেখেছি, যেটা স্টুডেন্টরা অনেক ভালোভাবে রেসপন্স করেছে, যেটা স্টুডেন্টদের কল্যাণে এসেছে। তো আমার মনে হয়েছে যে তাদের প্যানেল থেকে প্রার্থিতা করা আমার জন্য যেমন ভালো হবে, আর স্টুডেন্টদের সাথে যখন আমাদের ক্যাম্পেইনিং এটা এখনো চলবে ইনশাল্লাহ, তাদের থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। তারা অনেকেই খুব ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। তো তাদের কথা শুনে মনে হয়েছে যে তারা আস্থা রাখতে পারছে যে ক্যাম্পাসে কোনো কেওয়াজ সৃষ্টি হবে না, তারা একটা স্থিতিশীল ক্যাম্পাস পাবে, শিক্ষার্থী মানক একটা ক্যাম্পাস পাবে। তো তাদের এই আশাকাঙ্ক্ষা দেখে আমার মনে হয়েছে যে ইনশাআল্লাহ শিবির সেটা পারবে, বা শিবির সমর্থিত যে প্যানেলটা রয়েছে অদম্য জবিয়ান ঐক্য, তারা শিক্ষার্থীদের সেই আশার জায়গাটাকে সমুন্নত রাখতে পারবে বলেই আমি মনে করি। তো সেজন্য আমার মনে হচ্ছে যে স্টুডেন্টদের এই প্যানেলকে বেছে নেওয়া উচিত। আপনি যে হিজাব পরে বা নেকাব লাগিয়ে এই যে প্রচারণা চালাচ্ছেন, এতে আপনি কোনো কিছুর শিকার হচ্ছেন কিনা? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কোনো বুলিং এর শিকার হইনি, সেভাবে হইনি, যেটা আমার খুব বেশি চোখে লেগেছে। আমার মনে হয়েছে যে আমার জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেকটা ভিন্ন। এখানে সর্বোপরি সব ভাই বোনেরাই অন্যের ধর্মীয় দৃষ্টিকোণের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল। আমি তেমন কিছু দেখিনি। আমি আশা করব যে নির্বাচনের এখনো বেশ কয়েকদিন বাকি আছে, তারা এই সম্মানের জায়গাটা ধরে রাখবে। আসলে হিজাব হচ্ছে একজন ব্যক্তির আইডেন্টিটি, আমার ব্যক্তিগত পরিচয়ক, তারপর হচ্ছে এটা আমাদের ধর্মের একটা সিম্বল। এটা তবে বাংলাদেশের প্রেক্ষিতে এটা যে শুধু ধর্মের সিম্বল এমন না, এটা হচ্ছে নারী সমাজের একটা সিম্বল। অন্যান্য ধর্মের মানুষরাও দেখা যায় মাথায় কাপড় দিয়ে রাখে। তো আমার সেই জায়গা থেকে মনে হয়েছে যে এখানের ভাই বোনেরা এই জায়গায় খুবই সহনশীল, তারা আশা করি এই ব্যাপারটা খুব ভালোভাবে মেনটেন করবে ইন ফিউচারে। আমার বোনরা খেলাধুলা করতে চায় বা এসব অঙ্গনে জড়িত থাকতে চায়, কিন্তু দেখা যায় অনেক বাধা প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের এখানে খেলাধুলার তেমন কোনো মাঠ নেই, সিকিউরিটি ইস্যু রয়েছে। তো সেগুলোর নাগপাশ কাটিয়ে তারা যেন বৃহত্তর পরিবেশে নিজেদেরকে মেলে ধরতে পারে, সেজন্য আমাদের ধূপখোলা যে মাঠটা রয়েছে সেখানে তাদেরকে অন্তত মাসিক বা মাসে একবার যেন তাদেরকে খুব বড় পরিসরে কোনো টুর্নামেন্টের আয়োজন করা যায়, যাতে তারা কোনো সিকিউরিটি ইস্যু ফেস না করে, এবং নারী প্রফেশনালস যারা রয়েছে তাদের মাধ্যমেই তাদের খেলাধুলার যে ব্যাপারগুলো সেগুলো ইনশাল্লাহ মেনটেন করা হবে। তারপর হচ্ছে আমি দেখেছি যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো মান্থলি কোনো ম্যাগাজিন নেই। তো এই বিষয়টা ইনশাল্লাহ নিশ্চিত করবো যাতে আমার বোনদের, আমাদের ভাইদের প্রতিভাগুলো উঠে আসে, তাদের লেখাগুলো, তাদের অবসর সময়ের হাসি কান্নার মুহূর্তে উঠে আসা উপন্যাস যেন আমার ভার্সিটি সবাই পড়তে পারে, পুরো দেশ যেন জানতে পারে। তো এরকম বেশ কিছু ইশতেহার রয়েছে। ইনশাল্লাহ আমাদের ইশতেহার যখন পূর্ণাঙ্গাকারে প্রকাশ পাবে, আমার শিক্ষার্থী ভাই বোনেরা আরো ভালোভাবে জানতে পারবে। তো সবার কাছে অনেক বেশি দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওসমান হাদিকে গুলি করেছে, ইতিমধ্যেই কারা গুলি করেছে সেটা মিডিয়ায় এসেছে। আপনারা জানেন যে ওসমান হাদি হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা দৃপ্ত কণ্ঠস্বর। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরকেই হত্যা, খুন, গুম করার চেষ্টা করবে। ইতিমধ্যেই আমরা একজন সাংবাদিকের বরাতে শুনতে পেরেছি ৮০ জনের অধিক প্রায় আততায়ী গুপ্ত ঘাতককে বাংলাদেশে পাঠানো হয়েছে। তারা জুলাই যোদ্ধাদেরকে খুন করার জন্য এবং বাংলাদেশপন্থী এবং যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাদেরকে খুন করার জন্য তারা এখানে তাদের আততায়ীদেরকে প্রেরণ করেছে। ওসমান হাদি তার হচ্ছে প্রথম শিকার। আপনারা জানেন আগামী দিন একটা নির্বাচন হবে। এই নির্বাচনে সারা দেশের ঘাটে মাঠে গ্রামে গঞ্জে বাজারে সকল জায়গায় জামাত ইসলামের জন্য একটা স্বর উঠেছে, এবার ভাই উঠেছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসছে। এই ভয়ে ভীত হয়ে ইসলামপন্থীদেরকে দমন করার জন্য আজকে প্রথম টার্গেট করা হয়েছে হাদিকে। হাদি সেই শাহবাগে দাঁড়িয়ে সেই জুলাই সময় থেকে শুরু করে জুলাই পরবর্তী পুরো সময়টাকে সে বাংলাদেশের মানুষদেরকে জুলাইয়ের চেতনার ছায়াতলে ঐক্যবদ্ধ রেখেছে। এই ভয়ে ভীত হয়ে আজকে বাংলাদেশপন্থী এই জুলাই যোদ্ধাকে তারা খুন করেছে বলে আমি মনে করি।